শেখ হাসিনা আসবে, ওই যে শক্তি অনুষ্ঠানে বসাই ছিল সেই শক্তি শেখ হাসিনার পায়ে ধরে বলবে তুমি এখানে যাও। এটা আন্তর্জাতিক ভাবে কাজ চলতেছে, একেবারে জাতিসংঘ থেকে শুরু করে ভারত থেকে শুরু করে কাজ চলতেছে শেখ হাসিনাকে আনার জন্য। তখন কি করবা? বেশিরভাগই আত্মহত্যা করবা, তোমরা পালাইতেও পারবা না। আমি বললাম 1 লক্ষ রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, এই শ্রেণীর লোক ঢাকায় বাংলাদেশে বসেও কাজ করতেছে। শেখ হাসিনা কি 21 বছর এই দেশটা পরিচালনা করছে, প্রধানমন্ত্রী ছিল কত বছর? 21 না আরো বেশি, 22-23 বছর। উনি কি, আমি বললাম, আর ওনারা মনে করতেছে যে উনি আসলেই তো আমরা ধরে ফাঁসি দিব। উনি কি সেইভাবে আসবো? উনি যখন আসবে তুই সালাম দিতে দিতেই তো কুল পাইব না। উনি যখন ঢুকবো সেনাবাহিনীর সালাম দিব, পুলিশ বাহিনী সালাম দিব, বাকি সব পালাইবো, ফ্লাইং গার্ড তো হইতেছে রে ভাই। কথা বুঝেন না ব্যাপারটা? তাহলে শেখ হাসিনা আসবে না, তাহলে এই দেশটা কি আফগানিস্তান হয়ে যাবে, সিরিয়া হয়ে যাবে, ফিলিস্তিন হয়ে যাবে? এটা কি হতে দিবে? এটা আমি সব কথা তো ভাঙিয়ে বলা যায় না। আপনারা দেশের আবহাওয়া বুঝতেছেন না, পরিস্থিতি বুঝছেন না। আপনারা একটা জরিপ করেন না, জনগণ কি চায়? দেশের 80% জনগণ এখন এই মোল্লাদের হাত থেকে বাঁচতে চায়। তাহলে শেখ হাসিনার বিকল্পটা কোথায়? যে শেখ হাসিনা যে ঘোষণা দিছে যে আমি আসতেছি, তাহলে যে সমস্ত বাঙ্গু মমিন খুশি হয়েছে উনি আসবো, মানে ভুয়া। অথবা উনি আসলেই তো আমরা ধরে হাতে হ্যান্ডকাপ লাগাইয়া ঢুকাবো। সব কথা আগেই বলা যাবে না। কাজ চলতেছে আমেরিকা থেকে শুরু হয়েছে, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, রাশিয়া। সবচেয়ে বড় কথা বাংলার মানুষের জনমত। এই যে এরা লুটপাট, দুর্নীতি, ধর্ষণ, বলাৎকার করিয়া, গান বাজনা সংস্কৃতি বন্ধ করিয়া, হিন্দুদের উপর জুলুম করিয়া, বাংলাদেশের মানুষের সব এই বলাৎকার বাহিনী ছাড়া, পাকিস্তান পন্থী ছাড়া বাকি সব মানুষ, বিএনপির সিংহভাগ মানুষ এখন তো এখান থেকে মুক্তি চাইতেছে। তাহলে শেখ হাসিনা যখন আসবে তখন তো সেলুট দিতে দিতেই কুল পাইবেন না মিয়া আপনারা। সেই পথে তো চলে গেছে। এই যে জাতিসংঘরে প্রশ্ন করছে শেখ হাসিনা যে বাংলাদেশে 1400 মানুষ মারা গেছে, তুমি দেখাও। তারা লাজবাব হয়ে গেছে, কোনো জবাব দিতে পারছে? পারে নাই। তাহলে আমেরিকা কিন্তু মনে রাখবা, তোমাকে আজ সাহায্য করছে দেখে আমেরিকা তোমার গোলাম হয়ে যায় নাই। যখন আমেরিকা দেখতেছে এখানে আমার স্বার্থে আঘাত ঘটছে। পরের একটা কথা বলে দিই, তোমরা ভারতের যেভাবে ঘাটাইতেছ, আর এবারটা ভারত হলো, আমরা তো বলি দেশপ্রেমিক হিসেবে, ভারতের দালাল বলে আমাদেরকে। ভারত হলো পৃথিবীর 4 থেকে 5 নম্বরে আছে পরাশক্তি, আর এই এশিয়ার মধ্যে তো 1 নম্বর পরাশক্তি। ভারত যদি এখন বলে যাও শেখ হাসিনার বাংলাদেশের প্রধানমন্ত্রী সেটেল করে আসো, আমাদের 71 সালে করে দিছে না বাংলাদেশটারে বার্তা, আরো 100 বছর লড়াই করে সেনাবাহিনীর সাথে দিছে বাংলাদেশ করে। তাহলে সেই জায়গাতে বসে আছে, এবং যারা পৃথিবী পরিচালনা করে সেখানে কাজ চলতেছে। একটা সিগন্যাল আসবো, দেখবা শেখ হাসিনা চলে এসে বসে গেছে। এই বাংলাদেশ, সিরিয়া বানানো, ফিলিস্তিন বানানো সুযোগ তোমরা পাইবে না। হ্যাঁ, শেখ হাসিনা আসতে পারতো না। তোমরা যদি শেখ হাসিনা চাইতে ভালো দেশ চালাইতে, মনে রাখবেন আমেরিকা কখনোই কিন্তু জনগণের সেন্টিমেন্টের পক্ষে চলে আসে। এই যেমন ইরানে দেখতেছে যে ওখানে ভাঙন ধরা গেল না, কারণ সিংহভাগ জনগণ ওইটাই চায়। তারা এখন এটা একটা চুক্তি করতেছে কেন? তাহলে বাংলাদেশের সিংহভাগ জনগণ এখন যদি শেখ হাসিনাকে চায় যে আমরা এটা আফগানিস্তান চাই না, চোখের পলকে আমেরিকা এই 80% জনগণের দিকে চলে আসবে, বলবেন না ওইটা ভুল ছিল, শেখ হাসিনাকে বসাও। তাহলে কি বালছিল তোমরা? আমি সব কথা ভাঙিয়ে বলি না, কাজ চলতেছে তো, ব্যাপারটা বুঝো না।
যে দেশে এখন বলাৎকার হইতেছে, কেউ কথা বলতে পারতেছে না, ধর্ষণ করতেছে মোল্লারা, কেউ কথা বলতে পারতেছে না, এক জায়গাতে বাউল গান হইব তাদেরকে পিটাইতেছে, হইতে দিতেছে না। বাংলার সব মানুষই কি রাজাকারদের কাছে জিম্মি হয়ে বসে আছে, মুখে আঙুল চুষতেছে, তার কাজ করতেছে না? বাংলাদেশের সব শিল্প সংস্কৃতি বন্ধ হয়ে গেছে না? এখন জিম্মি হয়ে গেছে না স্বাধীনতার সপক্ষের লোক, যারা জ্ঞানী লোক, ভদ্রলোক, বুদ্ধিমান লোক, সচেতন লোক, সংস্কৃতি প্রিয় লোক, এরা তো সব জিম্মি। এরা জিম্মি হয়ে কি বসে আছে? সারা বিশ্বব্যাপী কাজ করতেছে। শেখ হাসিনা আসবে, বাংলাদেশকে সিরিয়া বা ফিলিস্তিন হতে দেওয়া যাবে না, তার আগেই চলে আসবে। একটু অপেক্ষা করেন। ডক্টর ইউনূসের মতন একজন সুদখোর মানুষ, যার সারা বাংলায় একজন সমর্থক ছিল না, সেই লোককে শেখ হাসিনাকে সরাইয়া যারা বসাই দিছে এখানে, আমরা কেউ ঠেকাইতে পারছি? কেউ পারছো তোমরা? আওয়ামী লীগের 6 কোটির লোক ঠেকাইতে পারছো? আর সেই শক্তি দেখতেছে যে দেশটা তো এখন পড়ে গেছে একটা বলাৎকার বাহিনীর হাতে, এখন ফিলিস্তিন হয়ে যায় বোকা। এবার জঙ্গিবাদ কেউ পছন্দ করে না, কি আমেরিকা পছন্দ করে না? কিছু সময়ের জন্য জঙ্গিবাদরে তারা উস্কানি দেয় যাতে বোমা মারার ক্ষেত্রটা প্রস্তুত হয়, এদের ধ্বংস করা যায়। সব মুসলমান দেশগুলো তো ধ্বংস করে দিচ্ছে। বাংলাদেশকে ছেড়ে দিছিল, সাময়িক একটা হেল্প দিছিল যে এখানে জঙ্গিবাদের উত্থানটা হোক, যাতে বোমা টোমা মাইরা এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র করা যায়, ওইখানে আর একটা রাষ্ট্র করে 2-3টা ভাগ ভোগ করা যায়। এখন তারা এদেরকে ছুঁড়ে ফেলে দিছে, এদের প্রতি তারা দেখছে ওই যারা বসাইছিল ইউনূসকে, তারা ছুঁড়ে ফেলে দিছে। তারা দেখছে যে এখানে এটাকে রিস্টল করো, এখানে শেখ হাসিনারই লাগবে, শেখ হাসিনাকে লাগবে। তাহলে ইউনূসকে যদি তোমরা ঠেকাইতে না পারো, তাহলে শেখ হাসিনা এসে বসলে তোমরা ঠেকাইবা কে কিভাবে? আরে কে কোন দিক দিয়ে পালাইবা? ভারত তো তোমাদের জন্য নিষিদ্ধ। ওই যে জাহিদ জেগেছিল, তোমাদের মন্ত্রী জাহিদ, দেখছো অবস্থাটা? যে শক্তি ডক্টর ইউনূসকে এখানে বসেছিল, সেই শক্তি এখন শেখ হাসিনাকে বারবার রিকোয়েস্ট করতেছে এখানে রিইনস্টল করার জন্য। শেখ হাসিনাই এখনো সিদ্ধান্ত নিতে পারে নাই। যদি শেখ হাসিনা সাথে সাথে রাজি হয়ে যেত, তাহলে শেখ হাসিনা এখন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদে থাকতো। শেখ হাসিনা অনেক ভাবতেছে, আমার কাছ থেকে তো অনেক কথা নিয়ে নিলেন। শেখ হাসিনা এখন তাদেরকে বলতেছে আমাকে ভাবতে দেন। যে শক্তি ডক্টর ইউনূসকে এখানে বসাইছিল, সেই শক্তি তোমাদের এই 2 বছরের কার্যকলাপ দেখার পরে শেখ হাসিনাকে বারবার বলতেছে যে আপনি আসেন, আপনার এখন কোনো কিছুই তো লাগবে না, আপনি পদত্যাগ করেন নাই, এটাও ফাঁস করা হলো, সারা বিশ্বে জানানো হলো, আপনি বৈধ প্রধানমন্ত্রী, আপনি খালি আইসা আমাদের এই চার্টার বিমানে বসেন, বাকিটুক আমরা করতেছি। শেখ হাসিনা রাজি হইতেছে না। শেখ হাসিনা চিন্তা করতেছে যে আমাকে এত বড় বেইজ্জতি করে এই যে কাজটা করছে বিশ্বাসঘাতকরা, এখন আমি আবার তাদের সাথে তাদের কথায় যাবো কিনা? তাহলে সেই শক্তি যদি শেখ হাসিনা যদি রাজি হয়, আর সেই শক্তি যদি তাকে আইনে এখানে বসায়, তোমাদের আত্মহত্যা করা ছাড়া পালানোর পথ তো নাই। ভারত যাইতে পারবা? পাকিস্তান যাইতে পারবা? তাহলে কি করবা? জেলে থাকবা আর বাকিগুলো আত্মহত্যা করবা। ফাল পাইরও না, বেশি মুখ খুলাইও না। শেখ হাসিনা রাজি হইতেছে না। মানে এই জন্য কথাটা বলছিলাম যে আমরা রাত্রে ঘুমাই রয়েছি, সকালে দেখবো আমাদের সব দূতাবাসের সাথে যোগাযোগ আছে, আমরা যাই না, তারাই যোগাযোগ করে, তারাই খবর দেয়। এই জন্য আমরা আগাম কিছু খবর দেই আপনাদেরকে। যদি বাংলাদেশে শেখ হাসিনা না ফিরে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি না ফিরে, 10 বছরের মধ্যে দেশটাই ধ্বংস হয়ে যাবে। এই দেশটাই ধ্বংস হয়ে যাবে। তারেক রহমানের উচিত এই জাহিদ পাঠারের কানটা ধরে একটা থাবড়া মারা, যে বেটা তুই ছিলি বুট কালাই বানাইছি তার সন্দেশ, তুই লাল পাসপোর্ট ছাড়া গেলি কেন বদমাইশ? তুই এই পরিস্থিতি ক্রিয়েট করলি কেন? ভারত সেই সুযোগটা পেয়ে গেছে, এই কারণে জাহিদ পাঠার পদত্যাগ করানো উচিত। আরে কানটা ধরে বের করে দেওয়া উচিত যে তুই বেটা এই পদের যোগ্য না। তুই যেখানে তুই পুনঃ মুশিকও ভাব, আবার তুমি মুশিক হয়ে যাও। কারণ মুশিককে আইনে তারেক রহমান ব্যগ্র বানিয়েছে। একে কানটা ধরে থাপড়া দিয়ে পিছে একটা পিএল দেওয়া যাবে না, পাছায় লাথি দিলে তার যে পাছার অবস্থা, কারণ দেখেন না ইমিগ্রেশনে তারা মনে করছে নেশৌর, এটা গাঁজাখোর মনে করছে, লাথি দিলে মাঝে মাঝে ভেঙে যাবে, তখন সমস্যা হবে। তারা কানটা ধরে সংসদ থেকে, মন্ত্রিসভা থেকে বের করে দেওয়া উচিত, উপদেষ্টা পরিষদ। কারণ সে দেশেরও বেজ্জিতি করেছে, কোনো সন্দেহ নাই, এতে আমরাও বেজ্জিত হয়েছে, আমার দেশেও বেজ্জিত হয়েছে। এই যে দেখেন দীনেশ ত্রিবেদী কি গেমটা খেলে দিল, তিনি বাই রোডে এসেছেন, এটা কিন্তু একটা মেসেজ।
তারপর আবার পুরো রাস্তা বাইরে রোডে এসেছেন, হেলিকপ্টার আসেন নাই? যেখানে বাংলাদেশে কেসকি বান্দির পোলারা, যারা সামাদ ভাইয়ের কেরানি হওয়ার যোগ্য না, যারা সামাদ ভাইয়ের, আমাদের কমরেড সামাদ ভাইয়ের ব্যাগ টানার যোগ্য না, তারাও কিন্তু হেলিকপ্টারে করে 48 ঘন্টা 6 বার বদলায়। কিন্তু দীনেশ ত্রিবেদী ক্যাবিনেট মিনিস্টার ছিলেন, এমপি ছিলেন, বড় নেতা ছিলেন, তিনি সাধারণ একটা হাই কমিশন হয়ে বাই রোডে চলে আসলেন। এটা কিন্তু একটা মেসেজ। তেমনি এই যে জাহিদ পাঠাকে যে অপমানটা বেজ্জতি করলো, মূলত আমাদের দেশের অপমান হচ্ছে, কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের সমস্যা হলো জাহিদ পাঠারে 100 বার অপমান করুক, আমাদের আপত্তি নেই, এরকম ছাত্রদের অপমান করলেই কি না করলে। কিন্তু সমস্যা হয়ে গেছে কি, সে তো আমাদের দেশের একটা পদ ক্যারি করতেছে, এটা হলো সমস্যা। যেমন ডক্টর ইউনূস, এই বদমাইশটার আমরা যতই গালি দেই, কিন্তু সে তো আমার দেশের প্রতিনিধি, সে যখন কাম করে ওই দায়ভারটা আমাদের উপরে। এগুলো সব পরিকল্পিত ভাবে করা হচ্ছে, ইচ্ছা করে করা হচ্ছে। জাহিদ পাঠাও চেয়েছিল একটা আলোচনার সমালোচনায় আসুক, সে কিন্তু এটা জেনে বুঝে করেছে, আপনি নিশ্চিত থাকেন। এই জাহিদ পাঠা, এই পেতি পাঠা, মান্না ভাইয়ের পেতি পাঠা, এটাও বামের থেকে, আধা বাম থেকে সিগন্যাল দিয়ে তারেক রহমান ওখানে চলে গেছে বাটপারি করে। তো এই পেতি পাঠা কিন্তু এটা পরিকল্পিত ভাবে করছে, একটা ভেজাল বাজুক। আর ভারতের যারা ইমিগ্রেশনে ছিল তারাও চেয়েছিল যে আমরা চান্সে আছি, কিন্তু সমস্যা হয়ে গেল। 100 পেতি পাঠা বেজ্জিত হলেও সমস্যা নেই, 100 কমরেড সামাদ ব্যক্তিগত বেজ্জিত হলেও, আমি শেখ ফরিদ বেজ্জিত হলেও সমস্যা নেই। কিন্তু প্রতিষ্ঠান আব্দুল সামাদ, কমরেড সামাদ, প্রতিষ্ঠান শেখ ফরিদ, প্রতিষ্ঠান রূপচাঁদ, এটা কিন্তু ভাই, কারণ প্রশ্নটা তো দেশের, সেই জন্য এটা আমাদের দেশেরও বেজ্জিতি করছে। বাংলাদেশের একটা 560টা মডেল মসজিদ, 10 লক্ষ মসজিদ মাদ্রাসা, 95% তৌহিদি জনতার মধ্যে একটা রামের মূর্তি হলে কি ক্ষতি হয়ে যাবে? কি ক্ষতি হইতো? তার মানে 10 লক্ষ মসজিদ মাদ্রাসার চাইতে একটা পাথর বা মাটির সনাতনীদের ভগবান রামের মূর্তি শক্তিশালী, এটা প্রমাণ করে দিল। হিন্দুরা তো জিতে গেছে, সনাতনীরা তো জিতে গেছে। তাদের যারা এই, বরং এটা যদি রাম মূর্তিটা বানাইতে দিত, তাহলেই বরং হিন্দুরা হেরে যেত, সনাতনীরা হেরে যেত। বাংলাদেশে মৌলবাদী শক্তির প্রশংসা করতে মানুষ, বিএনপি সরকারের আয়ু বাড়ত, বাংলাদেশের ইমেজ ভালো হইতো, বাংলাদেশের পর্যটন শিল্প বাড়তো, আয় রোজগার বাড়তো, বাংলাদেশের কোটি কোটি হিন্দু, 1 কোটি হিন্দু সেখানে বছরে একবার হলেও যাইতো। রংপুরটার ওই সেই না খেয়ে থাকা দরিদ্র একটি অঞ্চল, একেবারে পর্যটস্থ, সেখানে উন্নয়ন হতো। শুধু বাংলাদেশের হিন্দুরা না, ভারতের হিন্দুরা পালে পালে সেখানে আসতো, লাখ লাখ আসতো। শুধু ভারতের হিন্দু না, বিদেশিরাও আসতো দেখতে, যে কিরে বাংলাদেশের মতো একটা মৌলবাদী রাষ্ট্র, একটা রামের মূর্তি, চল দেখতে যাই। বাংলাদেশের ভাবমূর্তি সামনে আসতো, কিন্তু আমরা সেটা ভুল করে ফেলেছি, সেটা পরিণতি আমরা এখন ভোগ করবো, এটা আমাদের জন্য ক্ষতি হয়েছে। 2001 থেকে 5 যে ভুলটা করেছিল তারেক রহমান, আবারও সেই ভুলের দিকে পা বাড়াইছে। এখন তো এই বাংলাদেশের তৌহিদি জনতা যে কোনো ওয়েতে, এদিকে পাকিস্তানের উস্কানি আছে, পাকিস্তানের অর্থ আছে, পাকিস্তানি অস্ত্র আছে, গোয়েন্দা সংস্থা আছে, ওই 71-এর একটা প্যাচ আছে, ওরা ওই দিক থেকে সহযোগিতা করতেছে। আর মোল্লাদের তো লক্ষ্য উদ্দেশ্য ভাই একটাই, ওই যে বললাম, এই দেশটা জানি না বাঁচতে পারবে কিনা এদের হাত থেকে। কারণ এরা যদি এখন ভারতের বিএসএফ কে যে ঢুকে হত্যা করে, মানে এরা তো সর্বোচ্চ চেষ্টা করবে যে কোনো ভাবেই হোক ভারতের সাথে যুদ্ধ বাঁধাইতে, পাকিস্তানকে এখানে আনতে। এই আউলা ঝাউলা একটা হয়ে গেলেই কিন্তু পৃথিবীর কোন দেশেই মুসলমানরা সফল হয় নাই। এটা কইরা একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। যদি কোনো অলৌকিক ঘটনা না ঘটে, তাহলে ভাই বাংলাদেশ ফিলিস্তিন হয়ে যাবে। কারণ দেশে এখন আওয়ামী লীগ নাই, স্বাধীনতা সপক্ষে যারা লোক আছে, আমরা আছি, আমরা বলতে পারেন জিম্মি। আর এই সুযোগে মোল্লারা চাইতেছে। কিন্তু ভারত এখানে অনেক দায়িত্বশীলতার পরিচয় দিতেছে, তারা অনেক অনেক অনেক। এবং আমরা আহ্বান করবো ভারতকে যাতে মোল্লাদের ফাঁদে পা না দেয়। এরা চাইতেছে যে ভারত হামলা করুক, খালি এরা তো স্বাভাবিক জীবনযাপন চাইতেছে না। কোন মুসলমান রাষ্ট্র এটা চাই নাই, সব ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশটা আমরা খুব সুখে শান্তিতে ভাই হাতে মাছে বাঙালি ছিল, কোনোখানে বোমাবাজি হয় নাই, জঙ্গিরা মানুষকে হত্যা করে নাই, ওইটা ছিল না। কিন্তু এখন যাদের হাতে পড়ছে দেশটা, এখন আমরা ওই পথেই যাইতেছি। তাছাড়া ভারতের মতো একটা পরাশক্তিকে এরা প্রতিদিনই দখল করতে চাইতেছে। ওরা যখন পাত্তা দিতেছে না, এবার সীমান্তের ভিতরে ঢুকে যে লুটপাট শুরু করতেছে। তাই আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে কিন্তু আতঙ্কিত।